ভাই আমার তো মনে হয় যে ক্রিয়েটিভিটি দ্বারা সাকসেস তোলা একদিকে, আর কন্ট্রোভার্সি করা যেন আলাদা দিকে না। সত্যি মানে কন্ট্রোভার্সি করে কেই বা মানে লাভের লাভ হচ্ছে না, মানে সত্যি বলতে গেলে মানে এদিকে ডাব্লিউডাব্লিউ দেখো, AEW দেখো, মানে সবাই ছিঁড়ে দিচ্ছে। আর ভাই হ্যাঁ, আমরা যদি একটুখানি বাইরে বেরিয়ে আসি তাহলে ভাই বাংলা কমিউনিটিতে কম কিছু তো হচ্ছে না ভাই। একটা মানুষ একটা জায়গায় গেছে, সেটাকে নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করছে, ঠিক আছে, মানে তোরা একে অপরকে রোস্ট করবি কর, তো তার জন্য একটা পয়েন্টের দরকার ছিল এতক্ষণ। মানে মানে এর আগে তো ফেসবুক আর ইনস্টাগ্রামে চলছিল, কিন্তু ফাইনালি ইউটিউব প্ল্যাটফর্মে আসার জন্য একটা বড় কিছু দরকার ছিল, আর সেটাই বোম ফাটালো। কিন্তু না, এই সমস্ত নিয়ে ডিসকাশন করার এটা জায়গা নয়, মানে আমার চ্যানেল তো নয়, কারণ অলরেডি আমি প্রচুর ডাব্লিউডাব্লিউ তরফ থেকে স্ট্রাইক খেয়ে বসে আছি। আমি চাই না ভাই আরো ওই দুজনের থেকেও স্ট্রাইক ফাইক খেয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমি আজকে ভাই যেটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই ডাব্লিউডাব্লিউর সাথে মানে AEW মানে একটা আলাদাই খুনসুটি তো আছেই, কিন্তু হ্যাঁ তার মধ্যে জলপ্রপাত নিয়ে আসে শুধুমাত্র টনি খান না, আরো একটা মানুষও নিয়ে আসে। কিন্তু তার জন্য কি হলো ব্যাপারটা, তো সেটাকে নিয়ে ডিসকাশন করবো। সত্যি বলতে গেলে ভাই ভিন্স ম্যাকম্যান যে হারে মানে টাকা পাওয়ার লোভে আছে, মানে সত্যি বলতে গেলে মানে ফ্যান্সদের মানে আলাদাই দিকে নিয়ে চলেছে। আর হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ একটা কথাই আছে যে কার্স আর সাবজেক্ট টু চেঞ্জ, মানে যে কোনো যদি তোমরা চেঞ্জ করে দেবে তার মানে তোমরা এত বড় চেঞ্জ করে দেবে কেউ ভাবতে পেরেছিল? হ্যাঁ, আমি মানি ইন দ্য ব্যাংক, হ্যাঁ মানি ইন দ্য ব্যাংকে নিয়ে তো অনেক কিছু বলা আছে, কিন্তু মানি ইন দ্য ব্যাংকের আগে যদি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ভাই তোমরা দেখেছো যে বোধহয় লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছিল না এই ব্যাপারটা, যে গেবল স্টিপসন নাকি রতে ড্রাফট হয়েছে আর গেবল স্টিপসন আসতে চলেছে। আমরা অনেকেই ভেবেছিলাম, স্পেশালি আমি ভেবেছিলাম যে রয়্যাল রাম্বলে ডেবিউ ফেবিউ করে দেবে, হয়তো কিছু হয়তো ধোঁয়াধার কিছু একটা ডেঞ্জারাস কিছু করে দেবে, সেরকমও কিছু করেনি। রাসেল মিডিয়ার মধ্যে আমি ভেবেছিলাম বোধহয় কোনো একটা ম্যাচ থাকবে, সেখানেও কিছু হয়নি। জাস্ট একটা মানে কি বলবো অ্যাপিয়ারেন্স দিয়েছে ভাই গেবল স্টিপসন, ওই চ্যাট গেবলকে একটা বেলি টু বেলি সুপ্লেক্স কি দিয়েছে, তাতে মানে মানুষ কি না কি ভেবে ফেলেছে। কিন্তু সত্যি বলতে গেলে ডাব্লিউডাব্লিউ জাস্ট এটাই প্ল্যান ছিল যে ভাই আমরা টোকিও অলিম্পিক গোল্ড মেডেলিস্টকে জাস্ট ডাব্লিউডাব্লিউর মধ্যে একটা ফিচার করাবো, তাতে ফ্যান্সরা অ্যাট্রাক্ট হবে, তো ব্যাস এইটুকুনি, আর কিছুই নয়। গেবল স্টিপসনকে এখনো পর্যন্ত আমরা ডাব্লিউডাব্লিউতে ওরকম ভাবে নিয়ে আসবো না। হ্যাঁ, এটা ভালো কাজ করেছে, কারণ একটা মানুষকে তোমার কাছে কোনো ক্রিয়েটিভ প্ল্যান নেই, তো তুমি তাকে নিয়ে আসবে কেন? কিন্তু হ্যাঁ, ফ্যান্সদেরকে আগে থাকতে বুঝিয়ে দিয়েছে ভাই এই মানুষটাকে আমরা বুক করে রেখেছি, তো তোমরা ভাবো মানে আমরা কত বড় কিছু করে দিয়েছি। তো কিছু বলা নেই, কিন্তু পসিবলি আমি যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই মানি ইন দ্য ব্যাংকে নিয়ে। তো মানি ইন দ্য ব্যাংকের ব্যাপারটা কি হলো? তো মানি ইন দ্য ব্যাংক আমরা জানি যে স্টেডিয়ামে হতে চলেছে, লাস্ট ইয়ার সামার স্ল্যাম যেখানে হয়েছে তো সেই স্টেডিয়ামে হতে চলেছে, কিন্তু ভিন্স ম্যাকম্যানের আলাদাই মানে কি বলবো পাইপ উঠে গেছে যাকে বলতে গেলে, সেটা হচ্ছে যে সোল্ড আউট এরিনা করা। তো ভিন্স ম্যাকম্যান চাই যে ভাই আমি যেখানেই যে সমস্ত প্রিমিয়াম লাইভ ইভেন্ট করবো তো সেখানে যেন সোল্ড আউট এরিনা হয়। সেটা সেই এরিনাটা যদি 10 জনের সিটে হয় বা সেটা 100 জনের সিট হয় তো কোনো যায় আসে না, কিন্তু সোল্ড আউট দরকার। এখন মানি ইন দ্য ব্যাংকের ক্ষেত্রে উল্টো ব্যাপার হয়ে গেছে ভাই, সোল্ড আউট হয়নি, ম্যাক্সিমাম হয়তো 16,000 টিকিট বিক্রি হয়েছে, আর তা নিয়ে খেপে গেছে ভিন্স ম্যাকম্যান। আর ভিন্স ম্যাকম্যান এটা ঠিক করেছে যে না ভাই অত বড় স্টেডিয়ামকে রাখা চলবে না, কারণ স্টেডিয়ামে ভাই সোল্ড আউট হয়নি, তো ফ্যান্সটা যথেষ্ট বেশি ইরিটেট হবে। স্বাভাবিক ব্যাপার, ওখানে AEW তো বসে আছেই খাপাঘাত দেওয়ার জন্য, মানে ওখানে মানে চাটন দেওয়ার জন্য। তো ভিন্স ম্যাকম্যান কি করলো, নর্মালি মানি ইন দ্য ব্যাংকের মানে স্টেডিয়াম থেকে একটা আলাদাই বিল্ডিং বা বলতে গেলে একটা আলাদাই এরিনাতে নিয়ে চলে এলো। তো কথা হচ্ছে ভাই মানি ইন দ্য ব্যাংক ঠিক আছে, তোমরা বিল্ডিং চেঞ্জ করে দিয়েছো, সেটাকে নিয়ে তো আরো একটা হিলোরিয়াস ব্যাপার CM পাং করে বসে আছে। নর্মালি তোমরা অনেকেই জানি না, আমিও জানতাম না, সেটা হচ্ছে গিয়ে রাসেলমিনিয়া 7 1991 রাসেলমিনিয়া 7-এও নাকি এরকমই একটা ব্যাপার হয়েছিল যে নাকি রাতারাতি বিল্ডিং চেঞ্জ করা হয়েছিল। আর এটার কারণ তখন ছিল সেটা হচ্ছে গিয়ে বোম থ্রেটের জন্য, মানে কেউ হয়তো বলেছিল যে ভাই বোম টম মারা হবে, তাই জন্য নাকি রাতারাতি বিল্ডিং পাল্টানো হয়েছিল। তো এখানে CM পাং এটাতে একটুখানি হিলোরিয়াস ব্যাপার একটুখানি মজা নিয়ে নিয়েছে। CM পাং বলেছে ভাই আবারও কি বোম থ্রেট এসছে? না, ভিন্স ম্যাকম্যানের উপর বোম থ্রেট আসাটা খুবই স্বাভাবিক ভাই, যখন তখন তাকে উড়িয়ে দেওয়ার জন্য কেউ মানে একটা মানুষ তো পেছনে আছেই, দেয়ার নো ডাউট। কিন্তু হ্যাঁ, সত্যি বলতে গেলে এটা খুবই হিলোরিয়াস ব্যাপার লেগেছে। তো কিছু বলার নেই, মানে মানে এটা তো ভাই চাটন হবে, আর CM পাং তো ভাই খিল্লি তোলে, আর CM পাং চায় যে ভাই একবার কিছু শুরু হোক, কিন্তু কিছু শুরু হয় না। রোমান রেন্স মাঝে মধ্যে একটুখানি শুরু হয়ে যায়, তারপরে আবার কিছু হয় না, মানে লাস্টে দুদিকই শান্ত হয়েছে। আমার মনে হয় ভিন্স ম্যাকম্যানই বলে ভাই শান্ত হয়ে যা, ও মাথার চুলকানি ড্যামো আছে, ওকে ছাড়, কিন্তু তুই শান্ত হয়ে যা, এরকম যাকে বলতে গেলে ভাই ভিন্স ম্যাকম্যান তো আলাদাই লেভেলের খেলোয়াড়, দেয়ার নো ডাউট। কিন্তু হ্যাঁ, পসিবলি ভাই মানি ইন দ্য ব্যাংক ঠিক আছে, তোমরা জায়গা চেঞ্জ করে দিচ্ছ ঠিক আছে, এবার আমি কথায় আছি পোস্টারে। তো পোস্টারে ভাই 3টে সুপারস্টারকে উড়িয়ে দিয়েছে, তার মধ্যে ঠিক আছে ভাই অলরেডি একজনকে তো আমরা আগে থাকতেই জেনে বসে আছি ভাই, ব্রক লেসনার আসার কোনো চান্স নেই। কিন্তু ভাই তোমরা রোমান রেন্স রন্ডা রোজিকে বের করে দিয়েছো, তো কিছু বোঝা যাচ্ছে না ভাই ব্যাপারটা কি হতে চলেছে। ভাই রন্ডা রোজি কি তাহলে টাইটেল লস করবে, মানে টাইটেল ছেড়ে যাবে? নর্মালি ভাই রন্ডা রোজি তোমরা জানি যে তেমন বেশি কোনো হাই ফাই লং বুকিং
থাকে সেই টাইমে ছিল, কিন্তু এখন কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে ভাই রন্ডা রাউসি ভার্সেস বেকি লিচের পসিবলি রাসেলমেনিয়া 39 জন্য ম্যাচ প্ল্যান করছে, কারণ এইবারের জন্য রাসেলমেনিয়া শার্লেট ফ্লেয়ার ছিল, তো নেক্সট রাসেলমেনিয়া গাইস বেকি লিচ পসিবলি থাকবে, তো তার জন্য একটা প্ল্যান তো রাখতেই হবে, আর তার জন্য টাইটেলও রাখতে হবে রন্ডা রাউসির কাছে, দে আর নো ডাউট। কিন্তু হ্যাঁ, রোমান রেন্সকে বের করে দিয়েছে। এখন রোমান রেন্সকে বের করার কারণ একটা আছে, সেটা হচ্ছে ভাই তোমরা যদি স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে না, নর্মালি রোমিনেন্স এরকম প্রচুর শিডিউলে ছিল যে ভাই অনলি স্টেডিয়ামের মধ্যে ম্যাচ খেলবে, তো সেটাও একটা ব্যাপার হতে পারে। ব্রক লেসনারকে বের করা তার কারণ হচ্ছে ভাই ব্রক লেসনার তেমন কোনো প্ল্যান নেই, বা বলতে গেলে তেমন কোনো ক্রিয়েটিভ আইডিয়া নেই, তেমন কোনো ফিউড কি করবে ব্রক লেসনারকে নিয়ে সেটাও বুঝতে পারছে না, কারণ ব্রক লেসনার অলওয়েজ একটা থ্রেট হিসাবে আসে। নর্মালি কোনো সুপারস্টারের সামনে অ্যাজ এ চ্যালেঞ্জার হিসাবে রাখা হয়, কিন্তু এখানে সুপারস্টার বলবো না, অ্যাজ এ চ্যাম্পিয়নের সামনে, তো এখানে সেরকমভাবে কোনো কাজ হবে না। রোমিনেন্সের সামনে আবার আসবে, সেটা খুবই মানে খুবই আজব ব্যাপার হবে, কারণ অলরেডি তুমি রাসেলমেনিয়া মানে স্টেজের ওপর তুমি হারিয়েছো, তো কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ, একটা মানুষ মনে করছে যে তার এখনো আনফিনিশ বিজনেস রয়েছে ব্রক লেসনারের সাথে, আর সেটা হচ্ছে ববি ল্যাশলি। নর্মালি তোমরা জানো যে ববি ল্যাশলির তো ভাই আলাদাই একটা ড্রিম ছিল যে ব্রক লেসনারের সাথে ফাইট করবো, কিন্তু রয়্যাল রাম্বল ববি ল্যাশলিকে অত বেশি স্যাটিসফাই করেনি, কারণ তোমরা দেখেছো ম্যাচটা যেরকমভাবে শুরু হয়েছে সেটা মনেই হয়েছিল যে ভাই হ্যাঁ, এরা মানে নিজেদের বেস্টটা দিচ্ছে, ববি ল্যাশলি স্পেশালি এটাকে নিজের একটা বেস্ট ম্যাচ হিসেবে বানাচ্ছে, কিন্তু অ্যাজ এ রেজাল্ট তোমরা জানো যে এটা স্টোরি লাইনের পার্ট ছিল, তাই জন্য ববি ল্যাশলি ওইভাবে জিতেছে। তো হতেই পারে হয়তো রাসেলমেনিয়া 39 জন্য ডাব্লিউডাব্লিউ ভাবে যে হ্যাঁ ভাই ববি ল্যাশলিকে এবার চান্সটা দেওয়া হোক, একটা পারফেক্ট ম্যাচ সে যেরকম চায় সেরকম একটা দেওয়া হোক। তো এখানে যদি ববি ল্যাশলি হেরেও যায় সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু হ্যাঁ ওই রকমভাবে ম্যাচ হোক, ওরকমভাবে ম্যাচ ডেলিভার হোক, সেটাই সব থেকে বড় ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় ভাই ববি ল্যাশলি সেই কতকাল আগে থেকে এই স্বপ্নটা রেখেছিল, সত্যি করতে পারেনি, তো এবারেও কি পারবে, মানে সেটাই সব থেকে বেশি আজব ব্যাপার। কিন্তু সিরিয়াসলি বলতে গেলে আমার আরো একটা জিনিসে খুব হিলোরিয়াস লাগছে ভাই, ডাব্লিউডাব্লিউ এটা কি ভাবছে, মানে এই যে স্যামি জেনকে সামওয়ান ট্রি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, মানে আমি বুঝতে পারছি ভাই তোমরা এইরকম ভাবে কেন করছো, মানে ব্লাড লাইন তো শুধুমাত্র একটা সামওয়ান ট্রিটাকেই তো মানে জিনিসটাকে ফর্ম করে রয়েছে না, তো তার মধ্যে স্যামি জেনকে কি কারণে ঢোকাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। মানে স্যামি জেনের আসলে কাজটা কি ভাই, তোমরা নাকামুরার সাথে স্যামি জেনের বারবার ম্যাচ করাচ্ছ, বা বলতে গেলে ওখানে একটা আলাদাই জিনিস দেখাচ্ছ। আমার তো পসিবলি মনে হচ্ছে নাকামুরা আর রোমিনেন্সের ম্যাচটা কি আদৌ কোনোভাবে হবে, নাকি একটা স্ম্যাকডাউনে কোনো একটা ম্যাচ কি বলবো একটা স্ম্যাকডাউনের মধ্যে হয়ে যাবে, তো এখানেও হতেই পারে হয়তো মিটিয়ে নিল রোমিনেন্সকে দিয়ে, কিন্তু পসিবলি স্যামি জেনকে কেন আনা হচ্ছে, আর ভাই এটা তো আরো হিলোরিয়াস ব্যাপার, কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাই স্যামি জেনকে তোমরা কিভাবে কোন অ্যাঙ্গেল দিয়ে মানে নামের এপর ওপর ধাপড় করে তুমি ব্লাড লাইনের মধ্যে ঢোকাবে, হয় ডাব্লিউডাব্লিউ একটা আলাদাই ক্রিয়েটিভিটি চলে। কিন্তু হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ যে ক্রিয়েটিভিটি তার এগেনস্টে তো আলাদাই ক্রিয়েটিভিটি একটা মানুষ নিয়ে আসে, সেটা হচ্ছে ভাই কেভিন ওয়েন্স। তো কেভিন ওয়েন্সের তো ভাই আলাদাই ব্যাপার ছিল, তোমরা জানি যে স্টোন কোল্ডের সাথে ফিউড করার সময় কি করেছিল, কিন্তু এখানে তো ভাই টুইটারে উনি আলাদাই ব্যাপার করে দিয়েছে ভাই। নর্মালি সে এজ ব্যাক টু ব্যাক ছবি পোস্ট করে যাচ্ছে কোনো না কোনো সুপারস্টারকে নিয়ে, আর সেখানে হিলোরিয়াস ব্যাপার হচ্ছে সেখানে এজে স্টাইল নিজে ছিল, যার এগেনস্টে ব্যাপারটা হচ্ছে সে নিজেই ছিল, আর জাস্ট লাইক এজে স্টাইল যদি এই ছবিটা দেখা হবে কি মানে কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ, কেভিন ওজ এর ওপর তাগড়া তাগড়া রিয়াকশন দিয়েছে, এক একটা বেড়ালের ডিফারেন্ট এক্সপ্রেশন দিয়ে বলেছে, মানে বেড়ালগুলো শক হয়ে গেছে, তো বেড়ালগুলো শকিং এক্সপ্রেশনগুলোকে এর ওপর রিয়াকশন হিসেবে রেখেছে, তো কিছু বলেনি। কিন্তু হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ছবিগুলোর মধ্যে পেজের ছবি সব থেকে বেশি লাইক পেয়েছে, সবাই ভাবছে পেজ কি তাহলে এইভাবে আসতে চলেছে, কিন্তু আমার পসিবলি কেন জানি না মনে হচ্ছে ভাই পেজকে হয়তো ডাব্লিউডাব্লিউ অ্যাজ এ স্টেফিনি উইকম্যানের পজিশনে নিয়ে আসতে পারে, কারণ নর্মালি স্টেফিনি উইকম্যানের জায়গার জন্য মানে একটা ডাব্লিউডাব্লিউ ভাবছে যে কোনো একজনকে ওরকম একজন ফিমেল পার্সন বা বলতে গেলে ওরকম একজন পার্সনকে নিয়ে আসার আমার মনে হয় যে তোমরা জানো যে পেজ অ্যাজ এ স্ম্যাকডাউন জেনারেল ম্যানেজার হিসেবে ছিল, তো পসিবলি হয়তো পেজকে তোমরা আবার হয়তো অ্যাজ এ অফিসিয়াল হিসাবে হয়তো তোমরা দেখতে পেতেই পারো। কিন্তু হ্যাঁ, এরকমভাবে যদি নিয়ে আসে একটা সুপারস্টারকে ওইভাবে যদি নিয়ে আসে, কারণ নর্মালি তোমরা জানো স্টেফিনি উইকম্যানের রোলটা কিরকম ছিল, তো ওই রোলে আনার জন্য কিন্তু পেজকে যথেষ্ট ভালো একটা ইউজ করতে পারে ডাব্লিউডাব্লিউ, তো এটা হতেই পারে, কারণ পেজের ইন রিং রিটার্ন পসিবলি মনে হচ্ছে না যে ওরকমভাবে হবে, কিন্তু হ্যাঁ এটা হতেই পারে, তো কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ, অ্যাট দি এন্ড যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই রোমান রেন্সের কি তাহলে ম্যাচ একটা সেট হবে হেলিনা সেলের মধ্যে, তার কারণ দেখো নর্মালি আমার খুব আজব লাগছে ভাই হেলিনা সেলের মধ্যে অলরেডি একটাই হেলিনা সেল ম্যাচ সেট হয়েছে, যেখানে তোমরা জানি যে লাস্ট ইয়ার নর্মালি ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস ববি ল্যাশলি, বিয়াঙ্কা বেলার ভার্সেস বেলির ম্যাচ ছিল, এবারে মাত্র একটাই ম্যাচ কোডি রোডস আর সেথ রলিন্সের মধ্যে হয়েছে, তো সেটা আমার সব থেকে বেশি শক লাগছে, কেন আরো ম্যাচ তো রাখতে পারে, একটুখানি তো প্ল্যান রাখতেই পারে কোনো কোনো সুপারস্টারদের মধ্যে। ইভেন আমার
আমার নিজের প্রেডিকশন ছিল যে হয়তো ববি ল্যাশলি আর ওমসের ম্যাচটা, ইভেন যদি ওটা মানে হ্যান্ডিক্যাপ ম্যাচও হয় তাও হোক না, যেমন তোমরা দেখেছিলে সিএম পাং ভার্সেস রাইব্যাক অ্যান্ড পল হেমেনের ম্যাচটা হয়েছিল, তো ওরকম ভাবে হলেও যথেষ্ট ভালো হবে। কিন্তু আমার মনে হচ্ছে না যে ডাব্লিউডাব্লিউ ওরকম ভাবে কিছু ভাবছে বলে, হতেও পারে এটা হয়তো আরো স্টোরি এগোতে এগোতে হয়তো লাস্টে রতে এরকম ডিসিশন নিতেও পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, রোমান রেন্স ভার্সেস রিডল কি তাহলে হেল ইন আ সেলের মধ্যে হয়ে যাবে? তার কারণ হচ্ছে রোমান রেন্সের অলরেডি তোমরা জানো যে এখন মানি ইন দ্য ব্যাংকে ওইভাবে কি ফিচার করছে কি করছে না কিছু বোঝা যাচ্ছে না, হতেও পারে হয়তো এরকম ভাবে হয়তো সেটটা করলো মানে। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে রিডলকে হারানোর পরে রেন্ডি অর্টনের আসাটা যথেষ্ট বেশি ভালো হবে। তো সেক্ষেত্রে হতেই পারে হয়তো মানি ইন দ্য ব্যাংকের জন্য হয়তো রেন্ডি অর্টনকে রাখলো, কিন্তু তখন আমার মনে হবে যে হ্যাঁ তাহলে ক্ল্যাশের দিকে অ্যাসেলের জন্য কি তাহলে ড্রিউ ম্যাকিন্টারকে রাখলো না, সামার স্ল্যামের জন্য ড্রিউ ম্যাকিন্টারকে রাখলো, আর ক্ল্যাশের দিকে অ্যাসেলে ড্রিউ ম্যাকিন্টার হচ্ছে টাইজন ফিউরির ম্যাচ করে দিল, তো সেটাও যথেষ্ট ভালো ফ্লেভার হবে। তো এখানে অনেক কিছু আসবে। কিন্তু হ্যাঁ, রিডলকে যেরকম ভাবে এখন পুশ করা হচ্ছে, যেভাবে মানে তোমরা দেখেছো ব্লাড লাইনের উসোসদের উপর লাফিয়ে পড়েছিল রয়ের মধ্যে, তো সেক্ষেত্রে পসিবলি এটা হতে পারে হয়তো স্ম্যাকডাউনের রিডল এলো আর পুরো ব্লাড লাইনকে ওড়ানোর চেষ্টা করলো, কারণ রিডলকে এখন ফিউরিয়াস মোডে নিয়ে আসাটা খুব দরকার, এটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। তবে তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো। আর হ্যাঁ ভাই, ডাব্লিউডাব্লিউ আর এইডাব্লিউর মধ্যে কন্ট্রোভার্সিয়াল তো হবে, আর যত কন্ট্রোভার্সি হবে তত দেখবে ভাই আমরা দেখতে পছন্দ করবো। দেয়ার নো ডাউট এখন তো ভাই বাংলা কমিউনিটিতেও তোমরা জানি যে ভাই দুজন তো আলাদাই লেভেলে চলে গেছে, কিন্তু হ্যাঁ ডাবল আর নাথিং কিন্তু ভাই দেখা একটা আলাদাই ফ্লেভার আছে ভাই, কি হতে চলেছে সেটা তো আমি দেখবো, আর পসিবল হয়তো রিভিউ করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে নেক্সট শোতে।